আমরা কেউই শান্ত হতে চাই না। আমরা শুধু চাই মাথার ভেতরটা একটু চুপ থাকুক। আমরা কাজ করি, দায়িত্ব নিই, সম্পর্ক সামলাই, তবুও দিনের শেষে মনে হয় যেন সবচেয়ে বেশি ক্লান্তি এসেছে আমাদের নিজেদের চিন্তা থেকে। এই একই কথা বারবার ঘুরে ফিরে যেন চলে আসে। যা হয়েছে তা নিয়ে আফসোস করা, যা হয়নি তা নিয়ে ভয় করা, ভবিষ্যতের কল্পনায় উদ্বেগ সৃষ্টি হওয়া, অতীতের স্মৃতিতে অনুশোচনা করা। সময় চলে যায় কিন্তু মাথা থামে না। এই অস্থিরতাটা খুব নাটকীয় না, কেউ বাইরে থেকে বুঝতেও পারে না, কিন্তু ভেতরে ভেতরে এটা আমাদের শক্তিকে খেয়ে নেয়। আমরা ভাবি আমাদের সমস্যা বা অসুবিধা আমাদের জীবনে, কিন্তু আসলে সমস্যা আমাদের চিন্তার গতিতে। এই বই সেই নীরব অস্থিরতার গল্পটাকেই ধরেছে। এই বইয়ের নাম কাম ইউর থটস। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজকের বইটা আপনাকে বলবে না সব চিন্তা বন্ধ করে দাও। আজকের বইটা আপনাকে ধ্যানী বানানোর চেষ্টাও করবে না, বা হঠাৎ করে খুব পজিটিভ হতেও বলবে না। এই বই খুব বাস্তবভাবে একটাই কথা বলে, চিন্তা আসবেই, কিন্তু চিন্তা আপনার জীবন কখনো চালাবে না। এটা বাধ্যতামূলক কিছু না। আজকের বই শেখায় যে কিভাবে চিন্তার ভেতর থেকেও শান্ত থাকা যায়, কিভাবে মাথার কোলাহলের মাঝখানেও নিজের একটা স্থির জায়গা বানানো যায়। আজকের বই হলো কাম ইউর থটস। এই বইটি লিখেছেন নিক ট্রেন্টন। নিক ট্রেন্টন কোনো আধ্যাত্মিক গুরু নন, আবার মানসিক সমস্যাকে হালকাভাবে দেখেন এমন কেউ নন। তিনি মানুষের ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, মেন্টাল ক্লাটার এই বাস্তব সমস্যাগুলোকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। তার দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। মানুষ কষ্ট পায় তার কারণ সে চিন্তা করে এমন না, মানুষ কষ্ট পায় তার কারণ হলো সে চিন্তাকে সত্য হিসেবে ভেবে নেয়। এই বই লেখার পেছনে তার লক্ষ্য ছিল একটাই, মানুষকে তার চিন্তা থেকে একটু দূরে দাঁড়াতে শেখানো, যেন মানুষ বুঝতে পারে চিন্তা আসা মানেই চিন্তার কথা মতো চলতে হবে। এই নিয়মটা একেবারেই ভুল। কাম ইউর থটস নামটা ইচ্ছাকৃতভাবেই স্টপ থিঙ্কিং বা কন্ট্রোল ইউর মাইন্ড রাখা হয়নি। নিক ট্রেন্টনের মতে চিন্তা থামানো যায় না, আর থামানোর দরকারও নেই। সমস্যা চিন্তার অস্তিত্বে নয়, সমস্যা হলো আমাদের চিন্তাটাকে কতটা গুরুত্ব আমরা দেই এবং কতটা ক্ষমতা দিয়ে তাকে বসি। এই বই মাথা খালি করার কথা বলে না, বরং শেখায় যে কিভাবে চিন্তার গতি কমানো যায়, চিন্তার তীব্রতাকে নরম করা যায় এবং চিন্তাকে জীবনের চালকের আসন থেকে নামিয়ে দেওয়া যায়। নামটার মধ্যেই বইয়ের দর্শন স্পষ্ট। চিন্তার সঙ্গে কোনো যুদ্ধ নয়, চিন্তার সঙ্গে একটা শান্ত সম্পর্ক তৈরি করা। এই বইয়ের সৃষ্টি বা জন্ম হয়েছে একটা খুব সাধারণ কিন্তু গভীর পর্যবেক্ষণ থেকে। আজকের মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত হয় তার নিজের মাথার ভেতরের চিন্তা থেকে। নিক ট্রেন্টন দেখেছেন যে মানুষ বাস্তবে যতটা সমস্যার সম্মুখীন হয় তার চেয়ে বেশি কষ্ট পায় নিজের ভবিষ্যতের ভয়, অন্যের মতামত আর নিজের ওপর সন্দেহের চিন্তায়। মাথার ভেতরে এই অবিরাম শব্দই মানুষকে নিঃশব্দে ক্লান্ত করে চলেছে। বইটি কোনো তাৎক্ষণিক সমাধান বা জাদুসূত্র দেয় না, বরং দেখায় যে কিভাবে চিন্তাকে অবজার্ভ করা যায়, কিভাবে চিন্তার সাথে একাত্ম না হয়ে তাকে আলাদা করে দেখা যায়। এই বোঝাপড়ার জায়গা থেকেই কাম ইউর থটস বইটি তৈরি হয়েছে। এমন একটা বই যেটা মানুষকে বদলাতে চায় না, মানুষকে আরো হালকা করতে চায়। কাম ইউর থটস মূলত একটি বাস্তবধর্মী মানসিক নির্দেশিকা, যা আমাদের শেখায়
কিভাবে অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা বা মানসিক কোলাহলের মাঝেও নিজেকে স্থির রাখা বা স্থির থাকা যায়। নিক ট্রেন্টন খুব পরিষ্কারভাবেই দেখান যে সমস্যা আমাদের চিন্তা নয়, সমস্যা হলো আমাদের চিন্তাকে আমরা যেভাবে বিশ্বাস করি ও অনুসরণ করি। বইটি ব্যাখ্যা করে কিভাবে ওভার থিঙ্কিং ধীরে ধীরে আমাদের শক্তি, মনোযোগ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ক্ষয় করে দেয়। ভবিষ্যতের ভয়, অতীতের আফসোস, অন্যের মতামত নিয়ে অতিরিক্ত সচেতনতা, এই সব কিছু মিলিয়ে মাথার ভেতরে এক ধরনের স্থায়ী চাপ তৈরি হয়। লেখক দেখান যে এই চিন্তাগুলো বেশিরভাগ সময়ই বাস্তব সমস্যার প্রতিফলন নয়, বরং মনের অভ্যাসগত প্রতিক্রিয়া। তাই সমাধান চিন্তা দূর করা নয়, বরং চিন্তাকে অবজার্ভ করা, চিন্তার ভেতরে ঢুকে না গিয়ে তাকে বাইরে থেকে লক্ষ্য করা। নিক ট্রেন্টন বই জুড়ে একটি গুরুত্বপূর্ণ দক্ষতার ওপর বারবার জোর দেন, সেটি হলো মেন্টাল ডিস্টেন্স। অর্থাৎ চিন্তা আসবে, কিন্তু সেই চিন্তার সঙ্গে নিজের পরিচয় জুড়ে দেওয়া জরুরি নয়। আপনি চিন্তা করছেন, এটা সত্য, কিন্তু আপনি আপনার চিন্তা, এটা সত্য না। এই পার্থক্যটা বোঝার মাধ্যমেই মানুষের আবেগ, ভয় বা উদ্বেগের ওপর নিয়ন্ত্রণ ফিরে আসে। বইটি মাইন্ডফুলনেস, অ্যাওয়ারনেস বা ইমোশনাল রেগুলেশনের ব্যবহারিক ব্যাখ্যা দেয়, কোনো আধ্যাত্মিক জটিলতা ছাড়াই। চলুন এই বইয়ের ধারণাটি একটা জীবনের দৃষ্টিভঙ্গি থেকে আরও গভীরভাবে বুঝে চলি। রুদ্র আর মেঘলার জীবন বাইরে থেকে দেখলে খুবই স্বাভাবিক মনে হয়। সকাল আসে, দিন কাটে, রাত নামে, কোনো বড় ঝড় নেই, কোনো দৃশ্যমান বিপর্যয়ও নেই। কিন্তু এই স্বাভাবিকতার ভেতরে দুজনের মাথার ভেতরে সারাক্ষণ যেন কিছু একটা চলছে, এমন কিছু যার কোনো শব্দ নেই, কিন্তু যার ক্লান্তি খুবই বাস্তব। রুদ্র সকালে ঘুম থেকে ওঠে ভবিষ্যতের একটা ভার নিয়ে। আজকের দিনটা সে কিভাবে পার করবে এই চিন্তা নয়, বরং এই জীবনটা সে সঠিক পথ বেছে নিয়ে যাচ্ছে কিনা এই প্রশ্নটাই তার মাথায় ঘোরে। সে কাজ করছে, দায়িত্ব নিচ্ছে, মানুষ তাকে দায়িত্ববানও বলে, তবুও তার ভেতরে একটা অদৃশ্য চাপ থাকে, যেন সে সবসময় একটু পিছিয়েই রয়েছে। সে নিজেকে বারবার জিজ্ঞেস করে, আমি কি যথেষ্ট? এই প্রশ্নটার কোনো স্পষ্ট উত্তর নেই, কিন্তু প্রশ্নটা প্রতিদিন তার সঙ্গে থাকে। ঠিক তেমনি মেঘলার চিন্তা আবার অন্য দিক থেকে আসে। সে ভবিষ্যৎ নিয়ে অতটা ভাবে না, কিন্তু অতীত তাকে ছাড়ে না। দিনের মাঝখানে হঠাৎ করে কোনো পুরনো কথোপকথন মনে পড়ে যায়। সে ভাবতে থাকে, ওই দিন সে যদি কথাটা একটু অন্যভাবে বলতো, যদি চুপ না থাকতো, যদি বেশি না বলতো, তাহলে কি হতো? তার মাথার ভেতরে এই একই দৃশ্য বারবার ঘুরে ফিরে আসে, প্রতিবার একটু আলাদা ব্যাখ্যা নিয়ে। সে জানে এসব ভেবে কিছুই বদলাবে না, তবুও সে থামতে পারে না। রুদ্র আর মেঘলা খুব কাছের মানুষ, তারা একসাথে সময় কাটায়, একে অপরের পাশে থাকে, কিন্তু অদ্ভুতভাবে তারা নিজের মাথার ভেতরের এই কোলাহলটা ভাগ করে নিতে পারে না। রুদ্র যখন চুপ করে থাকে, মেঘলার মনে হয় যে সে দূরে সরে যাচ্ছে, আর মেঘলা যখন বেশি কথা বলে, নিজের ভাবনাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে বলে, রুদ্রের মনে হয় সব কিছু এত জটিল কেন। তারা কেউ কাউকে দোষ দেয় না, কিন্তু একটা নীরব ফাঁক যেন তৈরি হতে থাকে। বাস্তবে তাদের জীবনে কোনো বড় সমস্যা নেই, কিন্তু চিন্তাগুলো ছোট থাকেনি। রুদ্রের ভবিষ্যৎ নিয়ে ভয় আর মেঘলার অতীত নিয়ে বিশ্লেষণ, এই দুই দিক থেকে চাপ এসে যেন জমতে থাকে। তারা রাতে শুয়ে পড়ে ক্লান্ত শরীর নিয়ে, কিন্তু তাদের মাথা বিশ্রাম নেয় না। চোখ বন্ধ করলেই চিন্তা শুরু হয়। এই অধ্যায়ে সবচেয়ে স্পষ্ট যে বিষয়টা ধীরে ধীরে ফুটে ওঠে, তা হলো
তারা পরিস্থিতিতে হারিয়ে যাচ্ছে না, তারা হারিয়ে যাচ্ছে চিন্তার গতিতে। তাদের কষ্টের পেছনে কোনো নির্দিষ্ট মানুষ নেই, কোনো নির্দিষ্ট ঘটনা নেই। আছে শুধু এমন এক মন যে থামতেই জানে না। আর এই কারণেই তারা দুজনেই ভেবে বসে, সমস্যা যদি চিন্তা না হয় তাহলে চিন্তা থামানোই তার সমাধান। তারা এখনও জানে না এই ভাবনাটাই আসলে তাদের সবচেয়ে বড় ভুল ধারণা হতে চলেছে। এই পরিবর্তনের কোনো শুরুর দিন নেই, কোনো সকাল নেই যেদিন রুদ্র বা মেঘলা উঠে মনে করে আজ থেকে আমি আলাদা মানুষ হয়ে যাব। বরং পরিবর্তনটা আসে এমনভাবে যেন কেউ ধীরে ধীরে শব্দ কমিয়ে দিচ্ছে। আগের মতোই চিন্তাও আসে, কিন্তু শব্দের তীব্রতা একটু কম। আগের মতোই ভয়ও আসে, কিন্তু সে আর পুরনো ঘর দখল করে নেয় না। রুদ্র প্রথমে খুব ছোট্ট একটা বিষয় লক্ষ্য করে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার মাথার ভেতরে আগের মতো অস্থিরতা তৈরি হয়, কিন্তু সে সঙ্গে সঙ্গে সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়ে না। সে কয়েক সেকেন্ড থামে। এই থামাটা কোনো কৌশল নয়, কোনো জোর করে করা অভ্যাসও না, এটা স্বাভাবিকভাবেই আসে। সে নিজেকে প্রশ্ন করে, আমি যা ভাবছি সেটা কি এখনকার বাস্তবতা নাকি ভবিষ্যৎ নিয়ে একটা অনুমান? এই প্রশ্নের উত্তরে অনেক সময় সে চুপ করে থাকে, কারণ উত্তর পরিষ্কার না। আর এই পরিষ্কার না থাকাটাই তার জন্য নতুন অভিজ্ঞতা। আগে সে নিশ্চিন্ত না হলেও সিদ্ধান্ত নিত, কথা বলতো, নিজেকে প্রস্তুত করত সবচেয়ে খারাপ সম্ভাবনার জন্য। এখন সে বুঝতে শেখে সব চিন্তার উত্তর এখনই দেওয়ার দরকার নেই। কিছু চিন্তা শুধু আসবে, আবার চলেও যাবে। মেঘলার ভেতরের পরিবর্তনটা আরও সূক্ষ্ম। তার চিন্তা বারবারই অতীতমুখী হয়ে পড়ে। বলা না হওয়া কথাগুলো, ভুল বোঝাবুঝির দৃশ্য, নিজের প্রতিক্রিয়া, সব কিছু সে বারবার মনে করে। আগে কোনো ভাবনা এলেই সে তার ভেতরে ঢুকে যেত, যেন সেই ভাবনাটার সমাধান না করলে কখনোই শান্তি আসবে না। এখন সে ধীরে ধীরে লক্ষ্য করতে শেখে যে ভাবনা আসছে, কিন্তু সব ভাবনার সমাধানের দাবি সে আর করে না। একদিন সে খেয়াল করে কোনো একটা পুরনো স্মৃতি মনে এলে আগে সে সেটাকে বিশ্লেষণ করত, নিজের দোষ খুঁজত, আবার নতুন প্রশ্ন তৈরি করত। এবার সে শুধু মনে মনে বলে, এই মুহূর্তে একটা স্মৃতি এসেছে। এই কথাটুকু বলার মধ্যেই একটা দূরত্ব তৈরি হয়। স্মৃতিটা থাকে, কষ্টটাও থাকে, কিন্তু সে আর তাকে পুরোপুরি গ্রাস করে না। মেঘলা বুঝতে শুরু করে, চিন্তা মানেই আমি নই, চিন্তা মানেই সত্য না, চিন্তা মানেই নির্দেশনা। এই পর্যায়ে এসে তাদের দুজনেরই একটা সাধারণ উপলব্ধি হয়, চিন্তা আসা বন্ধ করা যায় না, কিন্তু চিন্তাকে বিশ্বাস করা শেখানো অভ্যাস, আর অভ্যাস বদলানো যায়। তারা কেউই কম চিন্তাশীল মানুষ হয়ে যায় না, বরং তারা আরও সচেতন হয়। কিন্তু এই সচেতনতা এখন তার চিন্তার ভেতরে ডুবে থাকার নাম না, এই সচেতনতা চিন্তার দিকে তাকিয়ে থাকার নাম। এই ফাঁকটা চিন্তা আর প্রতিক্রিয়ার মাঝের ফাঁক তাদের জীবনে প্রথম স্বস্তির জায়গা তৈরি করে। রুদ্র এখন সিদ্ধান্ত নেওয়ার আগে কম ভয় পায়, কারণ সে জানে ভয় সবসময় সত্য বলে না। মেঘলা এখন নিজের অনুভূতিগুলোকে ভয় পায় না, কারণ সে জানে অনুভূতি মানেই সে দুর্বল। এই সমীকরণটা ভুল। এই পরিবর্তনের প্রভাব তাদের সম্পর্কেও পড়ে। তারা একে অপরের চিন্তা ঠিক করার চেষ্টা করে না। রুদ্র আর বলে না, এত ভেবো না। মেঘলা আর জিজ্ঞেস করে না, তুমি কেন এমন ভাবছো না। তারা বুঝতে শেখে প্রত্যেকের মাথার ভেতরের শব্দগুলো আলাদা, আর সেই শব্দের সঙ্গে লড়াই না করে সেটাকে শুনে নেওয়াই প্রথম ধাপ। এই অধ্যায় কোনো বড় সমাধান দেয় না, আছে শুধু একটা জায়গা যেখানে মানুষ প্রথমবার বুঝতে শুরু করে যে সে চিন্তার পাশে দাঁড়াতে শেখে। সময় এগিয়ে যায়। রুদ্র আর মেঘলার জীবনে বাইরে থেকে দেখলে খুব বেশি কিছু বদলায় না।
কাজের চাপ আগের মতোই রয়েছে, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আসে, সম্পর্কের ভেতর ছোটোখাটো ভুল বোঝাবুঝিও হয়। কখনো রুদ্র আবার বেশি ভাবনায় ডুবে যায়, কখনো বা মেঘলা আবার পুরনো কোনো কথার ভারকে টেনে নিয়ে আসে। জীবন নিখুঁত হয় না, আর সেটাই এখন তাদের কাছে সবচেয়ে বড় স্বস্তি। কিন্তু একটা জায়গায় তারা দুজনেই আলাদা হয়ে রয়েছে। তারা আর চিন্তার সঙ্গে যুদ্ধ করে না। আগে চিন্তা এলেই তারা সেটাকে থামাতে চাইতো, ঠিক করতে চাইতো, বিশ্লেষণ করে শেষ করতে চাইতো। এখন তারা চিন্তাকে আসতে দেয়, দেখে, সেটিকে শোনে এবং তারপর সেটির জন্য সিদ্ধান্ত নেয়। এই চিন্তাকে গুরুত্ব দেব নাকি যেতে দেব, এই সিদ্ধান্তটা খুবই সচেতন এবং নীরব। রুদ্র লক্ষ্য করে যে ভবিষ্যৎ নিয়ে তার মাথায় এখনও অনেক ভাবনায় আসে। যদি এটা না হয়, যদি আমি ভুল করি, এই প্রশ্নগুলো পুরোপুরি হারিয়ে যায়নি, কিন্তু এখন সে বুঝতে পারে সব সম্ভাবনা নিয়ে তার ভাবা মানেই প্রস্তুতি না। অনেক সময় সেটা শুধু ভয়কে গুরুত্ব দেওয়া। সে এখন নিজেকে বলে, এই মুহূর্তে আমার করণীয় কী? ভবিষ্যৎ তখন আর পুরো মন দখল করে নেয় না। সে বর্তমানের ভেতর দাঁড়িয়ে ভবিষ্যৎকে দেখতে শেখে, ভয় পেয়ে দৌড়াতে নয়। মেঘলার পরিবর্তনটা আরও ভেতরে, তার অনুভূতি এখনও গভীর, সে এখনও সংবেদনশীল, কিন্তু সে এখন জানে সব অনুভূতি বিশ্লেষণ করা আত্মসচেতনতা না, অনেক সময় সেটা একটা মানসিক ক্লান্তি। আগে কোনো কষ্ট এলেই সে ভাবত এর কারণ খুঁজে বের করতেই হবে। এখন সে বুঝতে শেখে কিছু কষ্ট শুধু অনুভব করার জন্য আসে, সমাধানের জন্য না। এই বোঝাপড়াটা তাকে নিজের প্রতি নরম করে তোলে। তাদের দুজনের সম্পর্কেও এই পরিবর্তনের একটা ছাপ পড়ে। তারা এখন আর একে অপরকে শান্ত করার চেষ্টা করে না। কেউ বেশি ভাবলে অন্যজন তাকে থামাতেও যায় না। তারা শুধু পাশে থাকে, কারণ তারা বুঝেছে শান্তি বাইরে থেকে দেওয়া যায় না, শান্তি ভেতরেই তৈরি হয় যখন মানুষ নিজেকে নিরাপদ অনুভব করে। এই অধ্যায়ে এসে গল্পটা কোনো নাটকীয় মোড়ে পৌঁছায় না, কেউ হঠাৎ আলোকিত হয়েও ওঠে না, বরং একটা স্থায়ী অবস্থান তৈরি হয়। এমন একটা জায়গা যেখানে চিন্তা আছে কিন্তু কোনো কোলাহল নেই, প্রশ্ন আছে কিন্তু আতঙ্ক নেই, ভবিষ্যৎ আছে কিন্তু ভয় সব কিছু নিয়ন্ত্রণ করে না, অতীত আছে কিন্তু সেটা বর্তমানকে দখল করে নেয় না। রুদ্র আর মেঘলা ধীরে ধীরে বুঝে যায় শান্তি কোনো গন্তব্য না যেখানে পৌঁছালে সব শেষ হয়ে যাবে। শান্তি হলো এমন একটা অবস্থান, এমন একটা মানসিক জায়গা যেখানে মানুষ চিন্তার মাঝেও নিজের কেন্দ্রকে ধরে রাখতে পারে। চিন্তা আসে, যায়, বদলায়, কিন্তু মানুষ তার সঙ্গে ভেসে যায় না। এই জায়গায় দাঁড়িয়েই কাম ইউর থটস এর সবচেয়ে গভীর সত্যটা আরও জীবন্ত হয়ে ওঠে। চিন্তা থামানোর কোনো দরকার নেই, চিন্তা নিয়ন্ত্রণ করাও সবসময় দরকার পড়ে না, কিন্তু চিন্তার সঙ্গে নিজের পরিচয়কে আলাদা করা যায়। আর যে মানুষ এটা শিখে ফেলে সে আর শান্তি খোঁজে না, সে যেখানে থাকে সেখানেই শান্তির জায়গাটাকে চিনে নেয়। এই বইয়ের কথা বলতে গেলে লেখকের নিজের জীবনের গল্পটাই সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী একটা উদাহরণ হয়ে ওঠে। নিক ট্রেন্টন কখনো নিজেকে শান্ত মানুষ বলে দাবি করেননি, বরং তিনি বারবার স্বীকার করেছেন তার নিজের মাথার ভেতরেই একসময় সবচেয়ে বেশি অস্থিরতা ছিল। বাইরে থেকে জীবন স্বাভাবিক, কাজ চলছে, দায়িত্ব পালিত হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে চিন্তা থামছিল না। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, নিজের সক্ষমতা নিয়ে সন্দেহ, অন্যের দৃষ্টিতে কেমন দেখাচ্ছে, এই প্রশ্নগুলো তার মনে একটার পর একটা ঢেউয়ের মতো আসতো। তিনি লক্ষ্য করেন বাস্তবে কোনো বড় সংকট না থাকলেও তার ক্লান্তির মূল কারণ ছিল চিন্তার অতিরিক্ত শব্দ। শুরুর দিকে তিনি ঠিক আমার মতোই চেষ্টা করেছিলেন চিন্তা ঠিক করতে, ইতিবাচক ভাবার চেষ্টা, নিজেকে বোঝানো, চিন্তা থামানো, জোরাজুরি করতে। কিন্তু যত বেশি তিনি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছেন, ঠিক ততই চিন্তা জেদি হয়ে উঠেছে।
এখানেই তার জীবনের একটা গুরুত্বপূর্ণ উপলব্ধি জন্ম নেয়। সমস্যা চিন্তায় না, সমস্যার চিন্তার সঙ্গে তার সম্পর্কের ভেতরে রয়েছে। তিনি বুঝতে পারেন চিন্তা আসা মানেই সেই চিন্তার কথা শোনা বাধ্যতামূলক নয়। এই বোঝাপড়ার পর তার দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাতে শুরু করে। তিনি আর চিন্তাকে শত্রু হিসেবে দেখেন না। চিন্তা এলে সেটাকে লক্ষ্য করেন, নাম দেন আর নিজের ভেতরে একটা ছোট্ট দূরত্ব তৈরি করেন। এই চিন্তাটা এসেছে, এই বাক্যটা তার জীবনে একটা শক্তিশালী বিরতি তৈরি করে। সময় পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি লক্ষ্য করেন যে শান্তি মানে চিন্তাহীন হওয়া নয়, বরং শান্তি মানে চিন্তার মাঝেও নিজের একটা স্থির জায়গা থাকা। তিনি এখনও দুশ্চিন্তা অনুভব করেন, প্রশ্ন করেন, পরিকল্পনা করেন, কিন্তু আর চিন্তার স্রোতে ভেসে যান না। এই অবস্থান থেকে কামীয় থটসের জন্ম নেয়, কোনো বড় দার্শনিক তত্ত্ব থেকে না, বরং একজন সাধারণ মানুষের নিজের মাথার ভেতরের কোলাহল বুঝে নেওয়ার অভিজ্ঞতা থেকে। এই কারণেই বইটি উপদেশের মতো শোনায় না, এটি কোনো চিন্তা বন্ধ করার গাইডও না। এটি একজন মানুষের জীবনের শেখা একটা নীরব সত্যের প্রতিফলন। আপনি আপনার চিন্তা নন, আপনি সেই সচেতন উপস্থিতি যে চিন্তাকে দেখতে পারে, থামাতে পারে আর বেছে নিতে পারে কোন চিন্তাকে সে গুরুত্ব দেবে। নিক ট্রেন্টনের নিজের জীবনে এই বদলটা প্রথম ঘটেছিল। বইটি আসলে সেই বদলেরই ভাষা, শান্ত, স্পষ্ট আর আশ্চর্য রকমের মানবিক। এই বইয়ের শেষ অধ্যায়ে কোনো সমাধানের ঘোষণা দেয় না, কোনো চূড়ান্ত উত্তরের দাবিও করে না, বরং খুব শান্তভাবে একটা জায়গায় এনে দাঁড় করায় যেখানে মানুষ প্রথমবার নিজের মাথার ভেতর আর অতিথি থাকে না। সে আর চিন্তার পেছনে দৌড়ায় না, চিন্তার সঙ্গেই লড়াইও করে না, সে শুধু উপস্থিত থাকে। নিক ট্রেন্টনের জীবনের মতোই পাঠকের জীবনও এখন নিখুঁত হয়ে যায় না। চিন্তা আসে, দুশ্চিন্তা আসে, পুরনো ভয় আবার মাথা তোলে, কিন্তু একটা পার্থক্য তৈরি হয়, এই চিন্তাগুলো কোনো মানুষকে চালায় না। মানুষ এখন বুঝতে শেখে চিন্তা মানে নির্দেশ না, চিন্তা মানে একটা তথ্য মাত্র। কোনটা গ্রহণ করবে, কোনটা ছেড়ে দেবে, এই সিদ্ধান্তটা এখন তার হাতে। এই শেষ অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বোঝাপড়াটা স্পষ্ট হয় তা হলো শান্তি কোনো ভবিষ্যতের অবস্থা না, কোনো একদিনে সব ঠিক হয়ে যাবে ধরনের প্রতিশ্রুতিও না। শান্তি একটা বর্তমান অবস্থান। এই বই এখানেই থামে না, এই বই এখান থেকেই শুরু হয় একটা ধীর, সচেতন আর নিজের প্রতি একটু বেশি সদয় জীবনের দিকে। এখন আপনার পালা, একটু থামুন, একটা গভীর শ্বাস নিন। আজ কোনো লক্ষ্য ঠিক করার দরকার নেই, কোনো চিন্তা ঠিক করার চেষ্টাও করতে হবে না। শুধু কমেন্টে লিখুন, আই অ্যালাউ মাই থটস টু স্লো ডাউন। ছোট হোক, নীরব হোক, কিন্তু নিজের জন্য হোক। তাহলে এটাই ছিল কামীয় থটস বাই নিক ট্রেন্টনের বইটির মূল সারাংশ, একটি বাস্তব জীবনের দৃষ্টিভঙ্গি থেকে। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।